স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? হুম, এবার হয়তো দেখতে পাচ্ছ। দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ পাঠ্যক্রমে পাঠটিকা প্রস্তুত করতে তুমি কিন্তু সক্ষম হবে কখন? ওই যে ভাইগোটস্কির যখন সমাজ নির্ভর নির্মিতিবাদ ও শিক্ষণ সম্পর্কে তুমি যখন পড়াশোনা করবে। তারপর দেখি কি বলছে তারপরে। তারপর দেখো, বিদ্যালয়ের শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিখন ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ বিদ্যালয়ে তুমি যখন শিক্ষা লাভ করবে একজন শিক্ষার্থী হিসেবে, তখন তুমি সঠিকভাবে শিখবে, সঠিকভাবে বাক্য ব্যবহার করতে শিখবে। অর্থাৎ তোমার মধ্যে কিন্তু শিখন ও জ্ঞান, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য কিন্তু থাকবে না, কারণ শিশুরা প্রকৃত জগতের মধ্যেই বিকাশ লাভ করে। বিদ্যালয়ের বাইরের শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষার মিল থাকবে। অর্থাৎ বিদ্যালয়ের বাইরে শিক্ষা বলতে আমরা কি বুঝি, আর বিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষা বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? বিদ্যালয়ের বাইরের শিক্ষা কি আর বিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষা কি? বলো বলো, আরেকটা বলো। বিদ্যালয়ের বাইরের শিক্ষা বলতে কি বুঝি বলো তো? খেলাধুলা, তাই তো? তারপর কোনো এডুকেশনের ট্যুরে যাওয়া, তারপর বিভিন্ন শিক্ষামূলক প্রজেক্ট, মানে পাঠ্য বিষয়ের বাইরে এক কথায়। আর পাঠ্য বিষয়ের মধ্যে থাকলে হয়তো কোনো একটা টপিক হয়তো পড়াচ্ছে শিক্ষক মহাশয়, তো সেটার মধ্যে কিন্তু তোমার কিন্তু কি থাকবে, নির্মাণবাদের সামাজিক বৈশিষ্ট্য কিন্তু থাকবে। নির্মাণবাদী শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষককে নিম্নোক্ত যে ক্ষমতার অধিকারী হতে হবে। কি কি ক্ষমতা অধিকারী হতে হবে? দেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কি ক্ষমতা অধিকারী হতে হবে? ক্ষমতা অধিকারী হতে হবে যে শিক্ষার্থীর মধ্যে প্রভাব বিস্তার করবেন এবং তাদের প্রেরণাকে জাগ্রত করবেন। শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব নিতে হবে। পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন। এমন সামাজিক পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনের মানসিকতা গড়ে ওঠে। তাহলে এটাকে যদি আমি ছোট করে যদি বলি, তাহলে কি বলবো? যে শিক্ষার্থীদের মধ্যে তোমাকে এতটাই মনের মধ্যে প্রভাব বিস্তার করাতে হবে যাতে তাদের নেগেটিভ কোনো চিন্তা তাদের মধ্যে রাখলে হবে না। হ্যাঁ, তুমি ভালো পড়াশোনা করো, তুমি ভালো পড়াশোনা করার পরে তুমি চাকরি পাবে, এই যে তার একটা মোটিভেশন তুমি হয়তো তাকে বাড়ালে। তারপরে কি, শিখন পরিস্থিতিতে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ তুমি তোমার ক্লাসে কোনো একটা পড়া তাকে হোম টাস্ক দিয়েছো, সে পারেনি, তা তোমাকে কি করতে হবে? সে কোন জায়গাতে পারলো না, কোন ক্ষেত্রটা তার ভুল, সেটা কিন্তু তোমাকে সমাধান করে নিতে হবে। পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন। মানে তার আগে কি আছে, তার আগে কি জ্ঞান আছে না আছে, সেটা দিকে লক্ষ্য করে তুমি করবে না। তুমি কি করবে? তুমি তাদেরকে নতুন কিছু জ্ঞানের মাধ্যমে তাদেরকে সাহায্য বা অর্জন করতে হবে। অর্থাৎ হয়তো তুমি একজন শিশুকে যোগের নিয়ম পড়াচ্ছ, তাহলে যোগ সে কি রকম ভাবে পড়েছে, মানে তার বাবা মায়ের কাছে কি রকম ভাবে শিক্ষা লাভ করেছে যোগ শেখার ক্ষেত্রে, সেটা কিন্তু ডিপেন্ডস নয়। তা ডিপেন্ডস কোনটা? ডিপেন্ডস হচ্ছে যে তুমি সেই টাইমের মধ্যে তাকে আরো কতভাবে যোগ শেখানো যায়, সেই টেকনিক্যালটাই কিন্তু এখানে তোমার কিন্তু বলতে চাইছে। বলো, এটুকু কাউরি অসুবিধা আছে? যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে কিছু?
এবার যেটা পড়ব, পঠন পাঠনে নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গির গুরুত্ব। তাই পঠন পাঠনের মানে বলতে চাইছে যে যখন সে পাঠদান করবে তখন নির্মাণবাদ সম্পর্কে তার একটা গুরুত্বপূর্ণ কিছু কিছু দিক মনে রাখতে হবে, সেই দিকগুলো আমরা পড়ব। দেখো, ছোট করে মনে রাখবো। আমরা সব পয়েন্ট পড়বো না, কারণ সব পয়েন্ট পড়ার আমাদের দরকারও নেই। এখান থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন হবে দেখে নাও। যে ধরো তোমাকে বলা হলো যে আপনি একজন পরিবেশের শিক্ষক, তো আপনি দেখলেন যে আপনার ক্লাসে 10 জন ছাত্রছাত্রীর মধ্যে 5 জন খেলাধুলায় বেশি আসক্ত আর 5 জন পড়াশোনার প্রতি বেশি আসক্ত। তাহলে আপনি সেই দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে কি করবেন? অপশন হচ্ছে তাদের দুটোকেই সামঞ্জস্যতাপূর্ণ রেখে কাজ করবেন। 2 নম্বর হচ্ছে আগে পঠন পাঠনের দায়িত্ব গ্রহণ করবেন। 3 নম্বর হচ্ছে ছাত্রদেরকে খেলাধুলার প্রতি বেশি উৎসাহী দেবেন। 4 নম্বর হচ্ছে ওপরের নিম্নলিখিতর মধ্যে কোনোটিই নয়। তা সঠিক উত্তর কি হবে? এ, বি, সি, ডি কোনটা? এনিওয়ান? কেউ বলতে পারবে? অপশন এ তে কি আছে? অপশন এ তে কি বললাম বলতো? যে ছাত্রদের, উভয়ের ছাত্রদের প্রাধান্যকেই আপনি গুরুত্ব দেবেন না, আগে পঠন পাঠন বিষয়ের কথা ভাববেন না, তাদের ধারাধারণ হিসাবে তাদেরকে চলতে বলবেন না, উপরের কোনোটিই নয়? কোনটা? অপশন এ যে বললো কারেক্ট বলেছে। কারণ তুমি শিক্ষক, তোমাকে উভয় দলেরই গুরুত্বপূর্ণ ধারা বোঝা কিন্তু রাখতে হবে। হয়তো তুমি বলে দিলে না এখন পড়ে নাও একটু, তারপর খেলাধুলা করতে যাব, এই যে তাকে সান্ত্বনা দেওয়া হলো, তারপর সেই সান্ত্বনা দেওয়ার পরে তুমি তাকে নিয়ে একটুকু বেড়াতে গেলে কিংবা খেলাধুলার জায়গাতে তুমি তাকে নিয়ে গেলে। তাহলে উদাহরণের মাধ্যমে নিশ্চয়ই এটা বুঝতে পারলে প্রত্যেকে। তারপর শিক্ষক হবেন প্রেরণা সৃষ্টিকারী, যা শিক্ষার্থীকে জ্ঞান সৌধ গঠনে সর্বদাই আগ্রহী করে তুলবেন। নির্মিতিবাদ অভিমুখ শিক্ষার্থীর অভ্যন্তরীণ সুপ্ত উদ্ভাবনার ক্ষমতার স্বাভাবিক বিকাশে কিন্তু ত্বরান্বিত করে। অর্থাৎ নির্মিতিবাদ হচ্ছে শিক্ষার্থীর কি অভ্যন্তরীণ সুপ্ত মানে কি ভেতরে থাকা যে গুণগুলো, সেই গুণগুলোর ক্ষমতার স্বাভাবিক বিকাশে কিন্তু ত্বরান্বিত করে। যান্ত্রিকভাবে তথ্য সংগ্রহ নয়, উদ্ভাবনের ওপর ভিত্তি করে তবেই কিন্তু ধারণাকে সংগঠিত করতে হবে। অর্থাৎ তুমি কারোর কথা শুনে, তাই না, কোনো কিছু তুমি কিন্তু ডিসিশন নিতে পারো না। তাহলে সেটা কি করতে হবে? বাড়ির বাবা মায়ের বা বাড়ির আত্মীয়জনের কথা শুনে কাজটা ঠিক কাজটা ভুল সেটা কিন্তু তোমাকে কিন্তু কি করতে হবে? বিচার কিন্তু করতে হবে। নির্মিতিবাদ শিক্ষার্থীকে কর্মমুখী করে তোলে এবং সক্রিয়তা বৃদ্ধি করে। অর্থাৎ তুমি তোমার সেই যে গুণগুলো, সেই গুণগুলোকে তুমি যদি মেনে চলো, তাহলে তোমার কি হবে? কর্মজগৎ তৈরি হবে এবং তোমার মধ্যে কিন্তু সেই সক্রিয়তাটা কিন্তু আসবে। ক্লিয়ার? বলো, কেউ কোনো জায়গায় বুঝতে পেরেছো না পারোনি? বলো, বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, এবার দেখো নির্মিতিবাদের 5E শিখন মডেল। এই নির্মিতিবাদের 5E শিখনী মডেল এখান থেকে 2024 সালের টেটে মোটামুটি 1 নাম্বার প্রশ্ন কমন পাবে আজকের এই ক্লাস থেকে, তাই তো? তো এই টপিকটা কিন্তু আজকে আমাদেরকে ভালো করে কিন্তু দেখতে হবে। তোমরা পড়েছো
কিন্তু আজকে তোমরা যেটা পড়বে সহজেই মনে থাকবে। তাই নিমিতিবাদের 5E শিখন মডেলের তৃতীয় ধাপ কোনটি? পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে, তখন তোমরা কি লিখবে দেখে বলো একদম। তৃতীয় ধাপ কোনটি? তৃতীয় ধাপ বলেছি। হ্যাঁ, ব্যাখ্যা। এরকম ধরনের প্রশ্ন হতে পারে। কিংবা 2022 সালে টেটে আমি দেখেছি যে 5E মডেলটা তোমাকে সাজাতে বললো, উল্টো পাল্টা দিয়ে দিল। প্রথমে দিল ব্যাখ্যা, তারপর দিল উদ্ভাবন, তারপরে দিল সংযুক্তিকরণ, তারপরে দিল বিশ্লেষণ, তারপরে দিল মূল্যায়ন। তাহলে আমি যদি এটাকে সাজাবো কিভাবে? তাই সেই জন্য আমাকে কিন্তু পয়েন্ট গুলো কিন্তু পরপর পড়তে হবে। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংযুক্তিকরণ। আচ্ছা, সংযুক্তিকরণ মানে কথাটা শুনে কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, মানে পুরানোটাকে রেখে তার মধ্যে কিছু বিষয়ভিত্তিক পড়াটাকে কি করব, আমরা সংযোজন করব এবং কিন্তু আমরা সেটাকে মনে রাখবো। অর্থাৎ সংযুক্তিকরণ বা প্রস্তুতি এই স্তরে কিন্তু অন্তর্গত। তবে পরীক্ষায় মনে রাখবে যে প্রস্তুতি স্তর 5E মডেলের কোন স্তরকে বলা হয়? সংযুক্তিকরণ, উদ্ভাবন, ব্যাখ্যা, না উপরে কোনোটিই নয়? তা কি লিখবে তখন তাহলে? প্রস্তুতি। আরে ওটা তো তোমাকে অ্যান্সারটা বলতে হবে না? তো কি করতে হবে? সংযুক্তিকরণ হচ্ছে যে সংযুক্তিকরণ বা প্রস্তুতি স্তরের অন্তর্গত। অর্থাৎ শিক্ষকের যা করণীয় তা শিক্ষার্থীকে আজকের পাঠের বিষয়বস্তুর সঙ্গে কিন্তু কি করতে হবে? সংযুক্তি করতে হবে। অর্থাৎ সংযুক্তি ঘটানোর চেষ্টা করবেন। সংযুক্তি ঘটানোর সময় সাহিত্যের ক্ষেত্রে এবং শিক্ষক গল্প করতে পারেন, বিষয় সংশ্লিষ্ট কর্মপত্র ব্যবহার করতে পারেন, ছবি, শার্ট এবং চার্ট, পোস্টার, ছবি, এগুলো কিন্তু তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। উদ্ভাবন বা যেটাকে ইংলিশ টার্মে বললাম যে এক্সপ্লোরেশন, কি এক্সপ্লোরেশন কি ফেজ। উদ্ভাবন স্থাপনের স্তরের অন্তর্গত শিক্ষার্থীর বিষয়ের সঙ্গে সংযুক্তি করতে পারবে। অর্থাৎ তুমি যখন কর্মদক্ষ হয়ে উঠবে তখন কিন্তু সেই কর্ম ভেতরে তুমি তোমার মন কি কাজ করতে চায়, যে আজকে পড়াশোনা করব, আবার খানিকক্ষণের পরে মনে পড়ছে যে আজকে আমি পড়াশোনা করব না। অর্থাৎ তোমার মধ্যে কিন্তু সেই স্টেবিলিটিটা কিন্তু এখনো হয়তো আসেনি। এর দ্বারা শিক্ষার্থীর উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটবে। শিক্ষক প্রয়োজন মনে করে শিক্ষার্থীদের তার দলগত শিক্ষার্থীদের উৎসাহ দেবেন এবং ব্যক্তিগত শিক্ষার্থীদের সঙ্গে কি হবে? তার উদ্ভাবন প্রক্রিয়াটি গড়ে উঠবে। এবার যেটা আমরা পড়বো ব্যাখ্যা। ব্যাখ্যা হচ্ছে যে ব্যাখ্যাকরণ বা উপস্থাপন স্তরে অন্তর্গত। অর্থাৎ শিক্ষার্থী এই স্তরে দলগত জ্ঞান আলোচনা করার জন্য কি করতে হবে? তোমাকে সঠিকভাবে সেই বিষয়ের প্রতি কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। বিস্তৃত বিবরণ এই স্তরটি উপস্থাপন স্তরের অন্তর্গত। এই স্তরে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার সঙ্গে কথা বলবে এবং অন্যের সম্প্রসারণ। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো তোমাদেরকে, যে ব্যাখ্যাটা হচ্ছে কি, যে কোনো শিক্ষার্থী পঠনীয় বিষয়ে যা জানে সে বলবে এবং নতুনভাবে শিক্ষা লাভ কিন্তু করবে। বিস্তৃত বিবরণ যোগ করা এই স্তরটি উপস্থাপন স্তরের অন্তর্গত। এই স্তরে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার সঙ্গে কি করে? বিস্তৃতি বিবরণ ছিন্ন করে। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে
কিন্তু কোনো জ্ঞানের সম্প্রসারণ বা নতুন কোনো ধারণা সংগঠনের সহায়তা কিন্তু করা যাবে না। 5 নাম্বার কি আছে দেখি, মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তর মানে হচ্ছে মূল্যায়ন স্তর খুবই গুরুত্বপূর্ণ। পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীর উপস্থাপন স্তরে যা পাওয়া যাবে, অর্থাৎ তুমি পাঠদান করালে একটা কোনো শিক্ষার্থীকে, তার পরের দিন তুমি বললে যে কোনটা হয়েছে কোনটা হয়নি, এই যে মূল্যায়ন করা, এই মূল্যায়ন স্তরও কিন্তু এই স্তরের মধ্যে অন্তর্গত। অর্থাৎ সার্বিক মূল্যায়নের নীতি বা যেটাকে আমরা বলছি সিসিই অনুসরণ করে এই মূল্যায়নকে, অর্থাৎ মূল্যায়ন স্তরকে কিন্তু অনুসরণ করে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি ছোট করে, যে সংযুক্তিকরণ মানে হচ্ছে প্রস্তুতি নেবে সেই স্তরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে তার মেলবন্ধন ঘটবে এবং বিভিন্ন পোস্টার, মডেল, মানচিত্র, চার্ট এইগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। উদ্ভাবন স্তরে কি, উদ্ভাবন স্তরে হচ্ছে যে তুমি কর্মপত্র প্রদান করতে পারবে, অর্থাৎ তুমি আজকে কি পড়াবে, সেই যে বলে না যে আগে যেমন নিয়ম ছিল স্কুলে যে কোনো কিছু পড়ানোর আগেই শিক্ষক মহাশয়রা তার নিজের তৈরি কিছু নোটসপত্র কিন্তু আমাদেরকে দিতেন। হয়তো সে তার বিষয়ের প্রতি আমার থেকে অনেকটাই মানে আধিক্য বেশি, তো সেই জন্যই কি করে যে সে তার দলের যে প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু আমাদেরকে কিন্তু কি করে প্রদান করে। অর্থাৎ উদ্ভাবনী শক্তির মাধ্যমে সে কিন্তু কি করবে, ছাত্রছাত্রীদের কাছে কিন্তু লক্ষ্য রাখবে। ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে একটা দলগত চেতনা, অর্থাৎ দলগতভাবে তুমি একটা কোনো একটা কিছু বা প্রজেক্টকে তুমি ব্যাখ্যা করতে পারবে এবং ব্যাখ্যা করার পরে সে যে জানবে, মানে সে যা পড়বে ব্যাখ্যাটার মধ্যে নতুন ধারণা গঠন করতে পারবে, যা শিক্ষার্থীরা ভুল ধারণা ত্যাগ করে নতুন ধারণা গ্রহণ করবে। বিস্তৃতি বিবরণ যোগ করা মানে কি, কোনো একটা টপিকের মধ্যে থেকে হয়তো তুমি আরো কিছু 10 লাইন 15 লাইন 20 লাইন কিছু ছবি হয়তো তুমি যোগ করে দাও, অর্থাৎ তুমি নাম্বার পাবে 2 নাম্বার, দরকার নেই। তো সেই জন্য তোমার কি করতে হবে, তুমি তোমার নিজের মধ্যে কতটা ইমপাওয়ার জ্ঞান কত, তো সেটার মধ্যে তুমি কি করবে, সেটার মধ্যে তুমি কিন্তু বিস্তৃত বিবরণ কিন্তু যোগ দেবে শুধুমাত্র এলটিএম এর ব্যবহারের মাধ্যমে। আর মূল্যায়ন স্তর মানে আমি বলে দিলাম যে একটা গুরুত্বপূর্ণ একটা পাঠদান করার পর শিক্ষার্থীরা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে হোম টাস্ক দেবেন এবং সেই হোম টাস্ক নিজের ভাষার মধ্যে লিখে আনতে হবে এবং এখান থেকে কিন্তু কি করবে, এখান থেকে কিন্তু আমাদের 5E মডেলটা সমাপ্ত হবে। বলো, ক্লিয়ার? হ্যাঁ বলো শঙ্কর, কি বলছো? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, হ্যাঁ। আর কেউ? এখান থেকে প্রশ্ন হবে যে 5E মডেলের ভাগগুলো দিয়ে দিল, সেটা পরপর নয়, হয়তো প্রথমে তোমাকে দিল বিস্তৃতি বিবরণ যোগ করা, মূল্যায়ন, উদ্ভাবন, সঠিক ক্রম কোনটি, তাহলে তুমি কি করে মনে রাখবে? তাহলে প্রথমে তোমাকে বিষয় ভিত্তিক মনে রাখতে হবে, তাহলে প্রথম হচ্ছে সংযুক্তিকরণ, প্রথমে বিষয়গুলোর মধ্যে আমার নিজের ঐক্যবল, নিজের উদ্ধত সংযোগ করতে হবে। তারপরে উদ্ভাবন, উদ্ভাবন মানে কি, তোমার মধ্যে যে মোটিভ পাওয়ার বা তোমার মধ্যে যে বোধ শক্তি সেটাকে জাগিয়ে তুলতে হবে, তাহলে এটা 2 নম্বর। 3 নম্বর কি, ব্যাখ্যা করতে হবে যে কেন জাগিয়ে তুললাম, কেন আমার ইচ্ছা হলো, তাই না, কোন স্তরের মধ্যে সেই সমস্ত লাইনগুলো ব্যাখ্যা করলেই সঠিক ধারণা পাওয়া যাবে। 4 নম্বর হচ্ছে বিস্তৃতি বিবরণ যোগ করা, ব্যাখ্যা করার পর আমরা কি করি, কিছু টপিক আমরা সেখানে যোগ করি যে এটা করলে আমার স্টাডি মেটেরিয়ালসটা আরো ভালো কিন্তু লং হবে এবং অনেক বছর পর্যন্ত শিশু শিক্ষার্থীরা পড়বে। তো এটাকে আমরা বললাম বিস্তৃত বিবরণ যোগ করা। আর মূল্যায়ন মানে হচ্ছে সবারই শেষে, যেটাকে আমরা বলছি সাব মূল্যটিভ ইভ্যালুয়েশন, তাদের নিজেদের মতো করে নাম্বার দিয়ে তাদেরকে কি করা, পাস করিয়ে দেওয়া। হ্যাঁ, এই যে ধরো তুমি কোন স্কুলে পড়াবে, একদিনে কি একটা টপিক শেষ করতে পারবে? পারবে না। তা তুমি কি করবে, ঠিক আছে যতটা পারা যায় আরো কিছু অংশ যোগ করে দিই, খানিকক্ষণ পড়িয়ে বলবো যে না এই টপিকটা
তোমাদের কমপ্লিট। অর্থাৎ তুমি আরো কিছু বিস্তৃতি বিবরণ যোগ করে যাতে শিশু শিক্ষার্থীরা পড়তে পারে, অর্থাৎ তার খেলনা দরকার, তাই না? কিন্তু তুমি বলেছিলে কিন্তু যে আজ ভালোভাবে পরীক্ষা দাও, তোমাকে কিন্তু একটা ভালো খেলনা কিনে দেবো কিংবা ভালো খাবার দেবো। তাহলে খাবারটা দেওয়ার জন্যই তো সে, তুমি তোমার নিজের মতো করে ভাবে তাকে বলতে পারলে, তাই না? বলো আর কিছু, কাউরির যদি কাউরির অসুবিধা থাকে বলতে পারো। 5D শিখন মডেল, নির্মিতিবাদ কি, নির্মিতিবাদের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি কি, নির্মিতিবাদ সমাজ নির্ভরে কতটা গুরুত্বপূর্ণ, এবং কিছু নির্মিতিবাদের মনোবৈজ্ঞানিকের নাম। এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কে নির্মিতিবাদের সম্পর্কে বলেছেন, কোন মনোবৈজ্ঞানিকের কি নাম, তোমাদের কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে একটুকু মনে করে রেখে দিতে হবে। বলো যদি কারোর। হ্যাঁ, বলো। পেঁয়াজ ব্যক্তি নির্ভর, যদি বলে যে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের প্রবক্তাকে, তখন কি বলবে? পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু সবসময় ভাইগোডস্কি। আবার যদি দেয় যে কয়েকজন নির্মিতিবাদের মনোবৈজ্ঞানিকের নাম লেখো, হয়তো সেখানে অপশন দিয়ে দিল পরপর, হয়তো কোনোটা অপশন দিল না, তখন তোমার কিন্তু সেটা বিচার করতে হবে যে কি বলেছিলাম, পিঁয়াজ, ডিউ, এডমন্ড হার্সেলস, ভাইগোডস্কি, জোসেফ নোডাফ, এইগুলো। তাহলে আজকে এই টপিক থেকে বুঝতে পারলে যে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে এখান থেকে আসতে পারে। হুম, তো ওটাই তো 5E মডেল, আমি তো সেইগুলো যোগ করে দিয়েছি। যোগ করে দিইনি বলো? ইংলিশ টার্মটা আমি এখানে দিয়ে দিয়েছি, তাই তো। প্রথমে দেখো ইনগেজমেন্ট, তারপরে এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন, তারপরে ইলাবোরেশন, তারপর আছে ইভ্যালুয়েশন। এই তো সুন্দর করে দিয়ে দিয়েছি তো। তাহলে এখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন হবে আমি আর একবার প্রথম থেকে বলে দিচ্ছি, শুনে নাও। নির্মিতিবাদের প্রবক্তাকে, কয়েকজন নির্মিতিবাদের মনোবৈজ্ঞানিকের নাম কি, নির্মিতিবাদের একটা সংজ্ঞা দিল, সেই সংজ্ঞাটা কোন বিজ্ঞানী বা কোন মনোবৈজ্ঞানিক বলেছেন, এটা। তারপর এই পার্ট থেকে পড়ালাম যে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলতে কি বুঝি, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের প্রবক্তাকে, সমাজ নির্ভর নির্মিতিবাদের প্রবক্তাকে, অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত ক্রিয়াকলাপগুলি আমরা আলোচনা করছি, তাই তো। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা, হ্যাঁ, প্রশ্নটা বললাম যে প্রথমে বললাম যে শুধু নির্মিতিবাদের প্রবক্তা পরীক্ষাতে দেবে না, তোমাকে কোন একটা ওরা ল্যাচ করে দেবে, ল্যাচ মানে কোন একটা বাক্য যুক্ত করে দেবে। তাহলে প্রশ্নটা শুনে নাও, আবার প্রশ্নটা বলছি, যে বলতে পারে যে নির্মিতিবাদের কয়েকজন মনোবৈজ্ঞানিকের নামগুলির মধ্যে এদের মধ্যে কোনটি নয়। তাহলে কয়েকজন মনোবৈজ্ঞানিকের নাম খাতাতে লিখে নেবে। তারপর নির্মিতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি, একটা হচ্ছে সক্রিয়তা, বিষয়ের অর্থ, সক্রিয়তা বলতে কি বুঝি, বিষয়ের অর্থ বলতে কি বুঝি। তাহলে দুটো প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন যেটা দিতে পারে যে ব্যক্তিগত স্বাতন্ত্র্য বলতে আমরা কোন অধ্যায় বিষয়গুলো বুঝি। তাহলে কি পড়ালাম একটু আগে, শিখনে আগ্রহ, মনোযোগ, প্রবণতা, মনোভাব, প্রেরণা। তাহলে এরকম বলে দিলে এখানেও তুমি নাম্বার পেয়ে গেলে। তাহলে কটা প্রশ্ন বললাম নির্মিতিবাদ থেকে? 3টে প্রশ্ন, তাই তো। তারপরে এই প্রশ্ন দিতে পারে যে নির্মিতিবাদের দুটোর মধ্যে, মানে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, সমাজ নির্ভর নির্মিতিবাদের মধ্যে কোন নির্মিতিবাদ মানুষের নিজের ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করেছেন? ব্যক্তি নির্ভর, সামাজিক নির্ভর, ব্যক্তি সামাজিক, না উপরের কোনোটিই নয়, কোনটা?
তাহলে সহজে তোমরা বুঝে গেলে যে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ হচ্ছে যে নিজের কি বলবো প্রতিকল্প, নিজের নিজস্বতা, তাই না? এইগুলো কিন্তু ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের মধ্যে অন্তর্গত। কিছু ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের মনোবৈজ্ঞানিকের নাম জানতে চাইবে, সেগুলো ধরো আমি দেখে দিয়েছি, পিয়াজ, ভন গ্লেসার, ফেল্ড, কোনটা দিতে পারে কিন্তু বলা মুশকিল। এবার সমাজ নির্ভর নির্মিতিবাদ সম্পর্কে বললাম যে সামাজিক যে শিখন, সেই শিখন সম্পর্কে সমাজে বসবাসকারী বাবা মা, আমাদের পরিবারের লোকজন সবাইকে নিয়ে যখন আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গড়ে ওঠে, তখন তাকে আমরা কি বলবো, সমাজ নির্ভর নির্মিতিবাদ। তারপরে কি ছিল, সমাজ নির্ভর নির্মিতিবাদের কিছু বৈশিষ্ট্য আমরা পড়লাম, যেমন শিখন পরিস্থিতিতে সমস্যামূলক জ্ঞান অর্জন করতে পারবে, পঠন পাঠনের যে নির্মিতিবাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটার উপর সে কিন্তু সৎভাবে চিন্তা করতে পারবে, স্বাধীনতা ভাবে সে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশতে পারবে। অর্থাৎ নির্মিতিবাদ শিক্ষার্থীকে কর্মমুখী করে তোলে এবং কি করে, এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। ওকে, এখান থেকে যা প্রশ্ন কিন্তু সব বলে দিলাম কিন্তু। আর তোমরা যেটা করে রাখবে যে 5E মডেলের ভাগগুলো পড়ে রাখবে, কোন ভাগে কি কাজ হচ্ছে না হচ্ছে সেইটাও কিন্তু ক্লাসে দেখে রাখবে। ফলে এটুকুর মধ্যে যদি কারোর অসুবিধা হয় সে কিন্তু বলতে পারো, প্রত্যেককেই কিন্তু বলছি। কারোর কিছু অসুবিধা আছে? বলো শঙ্কর, কি অসুবিধা আছে বলতে পারো। মৌপ্রিয়া, বুঝতে পেরেছো? শঙ্কর, পাপিয়া, শান্তা, মামনি, বুঝতে পেরেছো তো? তাহলে কিন্তু আমাদের সিডিপি ক্লাস কটা হলো? 16টা, তাই না? আর মোটামুটি কিছু ক্লাস করে আমরা কিন্তু সিডিপি ক্লাস কমপ্লিট করে নেবো। তাহলে টোটাল 20টা করে ক্লাস হবে পার সাবজেক্ট ওয়াইজ। তার মানে আমি তোমাদেরকে বলেছিলাম 5 20 100টা ভিডিও, এবং তারপর থেকে আমরা ক্লাসের কিছু ভিডিও তৈরি করব, এবং সেই ক্লাসের ভিডিওগুলো কিন্তু কি করব, তোমাদের কিন্তু রেকর্ড অবস্থাতে দিয়ে দেবো, মানে তোমরা যাতে সহজেই পেয়ে যাও। না না না, এখন প্রিন্ট আউট করে তোমাদের খরচা হবে না সেগুলো। আমি তো যে পিডিএফ গুলো থেকে পড়াচ্ছি, আমি তো সেই পিডিএফ গুলো একটা জায়গাতে নিয়ে এসে কোন কোন টাইপের প্রশ্ন হবে না হবে, তাই না? যেমন একটু আগে যেমন অরিত্রী বললো যে লিখে নিচ্ছি খাতাতে, কেউ কেউ বললো মনে হয় কথাগুলো, এখন খাতাতে লিখে নাও। তোমরা যখন সাজেশন পাবে তখন আমি সেই প্রশ্নগুলো একটা জায়গাতে নিয়ে এসে দেবো, তখন তুমি ওইগুলো পড়ে যাবে, তখন আর বাড়তি তখন আর পড়ে যাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো? হুম, বেশ তাহলে প্রত্যেককে গুড নাইট। আবার নেক্সট দিন, না এখান থেকে প্রশ্নটা নেক্সট দিন করাবো, নেক্সট দিন করাবো। হ্যাঁ, আমাদের এখান থেকে প্রশ্ন যেগুলো থাকবে আমরা next দিন- হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস হবে। হ্যাঁ, ফার্স্ট পেজটা খুলবো একবার। আচ্ছা, পিডিএফটা নিয়ে নাও, হ্যাঁ পিডিএফটা, সরি সরি আমার এটা মনে পড়েছে, একটু পিডিএফটা নিয়ে নাও। ঠিক আছে, পিডিএফ, হ্যাঁ দাগানো অবস্থায় পিডিএফটা নিয়ে নাও, তাহলে ভালো হবে। তোমরা তাহলে লাইভে পেয়ে যাবে এটা। আমি এক্ষুনি দিচ্ছি, আমাকে কেউ একজন বলো, আমাকে কেউ একজন বলো, তাহলে এটা তোমরা পেয়ে গেলে। 1 সেকেন্ড ওয়েট করো।
যে ক্লাস সবাই বুঝতে পারছো তো? প্রত্যেকে কিন্তু জানতে চাইছি। যার যার প্রবলেম হবে কিন্তু বলবে যে স্যার বুঝতে পারছি না। সবাই ইংলিশ ক্লাসটা দেখেছো? ইংলিশ ক্লাসটা আগের দিনে ইংলিশ ক্লাসটা প্রত্যেকে দেখেছো? এসছে? দাগানো পিডিএফটা এসছে তো না ফ্রেশ পিডিএফটা এসছে? দাগানো পিডিএফটা এসছে তো? ঠিক 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 আছে। ওকে। বেশ তাহলে। আচ্ছা, হয়নি? জেনারেল কাস্ট? কোন ডিস্ট্রিক্ট ওটা? আচ্ছা, ক্রাইটেরিয়াটা দেখতে হবে, ক্রাইটেরিয়াটা ওদের কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, ওদের জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, ক্রাইটেরিয়াটা আমি গ্রুপে দিয়ে দেবো। ক্রাইটেরিয়াটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? বেশ। ঠিক আছে তাহলে, প্রত্যেকে গুড নাইট। ভালো থাকবে প্রত্যেকে। ওকে।